আপনার নাম? অসীম কুমার মাঝি। এখন কি দায়িত্বে আছে? আমি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। বলছি জেলা পরিষদের সদস্য এবং তমলুক সাংগঠনিক তৃণমূলের সম্পাদক, তাই তো? সাধারণ সম্পাদক। সম্পাদক হিসেবে কী বলবেন দলীয় সংগঠন নিয়ে? দলীয় সংগঠনে বলার একটাই কথা, দল যেভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, আমরা সেই কাজগুলোই যদি আমরা সঠিকভাবে বাস্তবায়িত করতে পারি তাহলে নিশ্চিতভাবে দল অনেক বেশি শক্তিশালী একটা সাংগঠনিক রূপ বা চেহারা নেবে। যদি তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে আপনার কী চিন্তা ভাবনা? দেখুন, আমাদের চিন্তাভাবনা, আমরা হচ্ছে দলের একজন আমি অনুগত সৈনিক। দলের আদর্শ নীতি মেনে কলেজ থেকে আমি দলটা করি। যাকে নেত্রী এবং যাকে নেতা বলে মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে, তাদের আদর্শিত পথটাকেই যদি আমরা অনুধাবন করি, নিশ্চিতভাবে সেটাই হবে আমাদের সবার পরিকল্পনা, তাতেই দল শক্তিশালী হবে। বলছি বর্তমানে জেলা তৃণমূলের অবস্থা কেমন, সংগঠনের অবস্থা কেমন? প্রথমত বলি যে বিগত যে লোকসভাটা নির্বাচন হলো, সেই লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে যে আমাদের জেলায় পশ্চিমবঙ্গের সব জায়গার থেকে আমাদের ফলাফলটা খারাপ হয়েছে। যে কারণে একটা ছাত্র একবার ফেল করে গেলে তাদের মানসিক অবস্থা যেভাবে থাকে, ঠিক সেই অবস্থা নিশ্চিতভাবে ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা আসার পর থেকে, অর্থাৎ যে বিষয়টাকে সামনে রেখে যে নির্বাচন কমিশনারকে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা যে অভিযোগ, সেই অভিযোগটা সত্যতা আছে, অর্থাৎ ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তারা তৈরি করতে পারেনি। সুতরাং এই ইস্যুটাকে সামনে রেখেই আজকে দল একদম বুথ স্তর পর্যন্ত নেমে গেছে। সুতরাং সংগঠন যে জায়গায় দুর্বল ছিল, তার একটা মাধ্যম তৈরি করে দিয়েছে এই জেলা দলকে শক্তিশালী করার ক্ষেত্রে, একদম বুথ স্তর পর্যন্ত কর্মীদের নিচে নামিয়ে দিয়ে এই ভোটার লিস্টকে সামনে রেখে। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। ভোটার লিস্টের গত শনিবার জেলায় মিটিং হয়েছে এই বিষয় নিয়ে। আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের মিটিং হয়েছে কার্যালয়ে, আপনারা সেটা কভার করেছেন। কিন্তু অলরেডি আমরা এর আগে মিটিং করার আগেই আমি আমার নির্বাচিত ক্ষেত্রে যে জেলা পরিষদ ZB7 বিভিন্ন অঞ্চলে আমি নিজ উদ্যোগে আমি প্রোগ্রামটা শুরু করেছি এবং অনেক জায়গায় মূলত যেটা বেসিক্যালি আমরা দেখছি যে কিছু মানুষ জীবিত আছে, তাদেরকে মৃত দেখানো হয়েছে, আবার কোথাও কোথাও ব্যক্তি মৃত হয়ে গেছে, তারা ভোটটা রাখা হয়েছে। এই বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আছে। নিশ্চিতভাবে এগুলো সংশোধন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি। বলছি আপনার সাংগঠনিক জেলায় অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তাদেরকে কীভাবে দেখছেন? আমাদের যেটা বিরোধী রাজনৈতিক দলের এই তো অবস্থা দেখছেন যে বিজেপির MLA গত পরশুদিন রিজাইন করে তৃণমূল কংগ্রেস যোগদান করেছে। অর্থাৎ আমাদের জেলার বিরোধীদেরকে নিয়ে আমরা ভাবছি না, শুধু আমাদের সংগঠনকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে যদি আমরা চলতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি, এখানে বিরোধী দলকে নিয়ে ভাবার আমাদের কোনো অবকাশও নাই। কারণ বিরোধী দলটা এই জেলায় এই জেলায় কেন সারা পশ্চিমবঙ্গে অত্যন্ত ছন্নছাড় অবস্থায় আছে। সুতরাং এরা নিজেদেরই বিরোধী। সুতরাং শাসক দলের বিরোধী হওয়ার মতো এদের ক্ষমতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। বলছি তমলুক সাংগঠনিক জেলায় রাজ্য সরকারের যে বিভিন্ন সরকারি প্রকল্প রয়েছে, এই সাংগঠনিক কতটা সফলভাবে বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন? না, বাস্তবায়িত তো হয়েছে, অনেক বেশি বাস্তবায়িত হয়েছে। হওয়ার কারণে যে আমরা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচনগুলোতে আমরা ভালো ফল করেছি। এবং আগামী দিনে যে বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে সরকারের যে জনমুখী যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো আছে, তার মাধ্যম দিয়েই আবারও মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং এই জেলার যে লোকসভার যে আমাদের একটু সম্মানহানি হয়েছিল সেটা আমরা পুনরুদ্ধার করবই। সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে সরকারি প্রকল্প থেকে? দারুণ বেশি উপকৃত হয়েছে, কারণ সাধারণ মানুষকেই আমাদের সরকার, আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মনে করেন যে আমাদের দলের সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষ উপকৃত হয়েছে বলেই আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষে এত ভোট পড়েছে। এবং গত বিধানসভা যে নির্বাচনটা গেছে, এই প্রকল্পগুলো সাধারণ মানুষ উপকৃত হয়েছেন বলেই
একটা আঞ্চলিক দল হিসাবে 49%-এর বেশি ভোট পাওয়ার নজির ভারতবর্ষের কোথাও নাই। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টে হয়েছে। বলছি এই দলীয় সংগঠন বা রাজনীতি এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে বর্তমানে আপনারা কোথাও কোনো বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন? হ্যাঁ, রাজনীতি মানে চ্যালেঞ্জ। বিশেষ করে আমরা ডানপন্থী দল করি। এই ডানপন্থী দলে পথটা মোটেই সহজ নয় যে নিজের জায়গা তৈরি করার ক্ষেত্রে। সেক্ষেত্রে লড়াইয়ের মধ্য দিয়েই আমাদেরকে জায়গা করে নিতে হয়। তো আমরা মনে করি জায়গাটা কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, নেত্রী আছেন বলেই আজকে আমাদের প্রত্যেকের গুরুত্ব। এনারা না থাকলে আমাদের ব্যক্তিগত ক্যারিজমায় কারোরই নিজেকে মেলে ধরার মতো ক্ষমতা আমাদের নাই। বলছি দলীয় কর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? নিশ্চিতভাবে যে আমরা একটা পরিকল্পনা করেছি যে দলীয় কর্মীদের এবং নেতৃত্বের শৃঙ্খলা বোধ তৈরি করার লক্ষ্যে আমাদের প্রত্যেকটি সপ্তাহে যারা নেতৃত্বরা আছেন আমরা একসঙ্গে বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেখানে যা আমাদের মতো পার্থক্য আছে, নিজেদের মধ্যে দীর্ঘদিন হয়তো বসার না হওয়ার কারণে একটা মনোমালিন্য আছে, সেই জায়গাগুলো আমরা বসার মাধ্যমে, আলোচনার মাধ্যমে ঠিক হবে। এটাই হচ্ছে কৌশল আমাদের ঐক্যবদ্ধ হল। সাধারণ মানুষের সঙ্গে আপনারা কীভাবে যোগাযোগ রাখছেন? সাধারণ মানুষের যোগাযোগ তো আছে বলেই যে তৃণমূল কংগ্রেস শুধু ভোটের সময় রাজনীতি করেনি, এটা আপনারা সাংবাদিকতার মাধ্যমে নিশ্চিতভাবে আপনারা দেখেছেন। তৃণমূল কংগ্রেস যে সারা বছরই শীত গ্রীষ্ম বর্ষা মানুষের পাশে থাকেন। দুয়ারে সরকারে যখন তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতৃত্বরাই তারা ক্যাম্প করে নিয়ে মানুষকে সহযোগিতা করেছেন, সহায়তা কেন্দ্র খুলেছেন। তৃণমূল কংগ্রেসের বন্ধুরাই যে কোনো লক্ষ্মী ভাণ্ডার যদি কেউ না পেয়ে থাকেন তার ফর্ম ফিল আপ করে দেওয়া। অর্থাৎ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস সবসময় আছে, শুধু ভোটের সময় না। বলছি এই যে বলছেন ভোটের সময় নেই, ভোটের সময় আপনারা যখন প্রচার করেন তার আগে যে সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব আরও যে সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলোকে রাজনীতির প্রচার করতে গিয়ে আপনারা কেমন ব্যবহার করেন? না, আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই, কিন্তু দুঃখের বিষয় অনেক প্রচার মাধ্যম আছে যারা বিজেপি একটা বড় দল, তারা জাতীয় দল, তাদের কাছে বিক্রি হয়ে গিয়ে খবরগুলোকে বিকৃত করে। কারণ পশ্চিমবঙ্গে আপনাদের চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে আমি দেখতে পাই, নিউজ চ্যানেলে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এত জনহিতকর কাজ করেছেন, সেসব কাজ নিয়ে আলোচনা হয় না। উত্তরপ্রদেশে নাবালিকা ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, এসব নিয়ে আলোচনা হচ্ছে না। আপনার হরিয়ানায় নাবালিকা ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে, আলোচনা হচ্ছে না। পশ্চিমবঙ্গে কখনো এত বড় রাজ্য বিক্ষিপ্ত ঘটনা কোথাও ঘটতেই পারে, সেটাকে নিয়ে নিউজ চ্যানেলরা এটাই শুধু দেখায়, কিন্তু উন্নয়ন নিয়ে দেখায় না। সুতরাং ন্যাচারালি সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে সহযোগিতা যে অর্থে বিজেপিকে করে, সে অর্থে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচারটা করে না। শুধু মানুষের আশীর্বাদ, মানুষ সঙ্গে আছে বলে তৃণমূল কংগ্রেসের আজকে জয়যাত্রা অব্যাহত রয়েছে। বলছি বেকারত্ব, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নতির জন্য তৃণমূল কংগ্রেস তো আপনারা দল করেন, নেতৃত্বও বটে, তো কী চিন্তাভাবনা করছেন? না, চিন্তা তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কীভাবে করেছেন বলি, এই সরকার আসার আগে নিশ্চিতভাবে এই যে যারা আশা কর্মী হিসেবে কাজ করছে, এই পোস্ট ছিল না। আজ যারা সিভিক পুলিশ হিসেবে কাজ করছে, এটা ছিল না। যারা গ্রিন পুলিশ হিসেবে, যারা আপনার রোডসের ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে, এইসব পোস্টগুলো ছিল না। তারা ভিআরপির পোস্ট ছিল না। ওয়াটার ফেসিলিটার এইসব পদগুলো ছিল না। বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজে লোকজন নেওয়া হবে, ডাটা এন্ট্রি অপারেটর, এইসব পোস্টগুলো ছিল না। এই সরকারের আমলে নিশ্চিতভাবে এই সুযোগগুলো তৈরি হয়েছে এবং লক্ষ লক্ষ বেকার যুবতীরা তারা কিন্তু কর্মস্থানে যুক্ত হয়ে উপকৃত হয়েছে অর্থনৈতিকভাবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। আজকে অনেকে বলে যে বেকারত্ব বেড়ে যাচ্ছে। আপনি সারা ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গ যদি আনুপাতিক হারে হিসেব করেন, দেখবেন পশ্চিমবঙ্গ অনেক বেশি এগিয়ে আছে ভারতবর্ষের নিরিখে। এই যে তমলুক সাংগঠনিক জেলায় যেসব এলাকায় বিরোধীরা শক্তিশালী, কোথাও পঞ্চায়েত সমিতি, কোথাও হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তো সেগুলোকে আপনারা সংগঠন কীভাবে শক্তিশালী করবেন? দেখুন, যেখানে যেখানে আমরা একটু দুর্বল আছি এই জেলায়, নিশ্চিতভাবে সেইখানে লোকসভা ভোট একটা আলাদা নিরিখে হয়েছিল। শুধু পঞ্চায়েত নির্বাচনে 2023-এ সেই সব এলাকায় আমরা ক্ষমতাসীন দলে ম্যাক্সিমাম জায়গায় আছি এই জেলায়। তো লোকসভায় কিছু বিক্ষিপ্ত ঘটনায় এই ঘটনা হয়েছে। তো আশা রাখছি যে বিধানসভা নির্বাচনে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি ব্যানার, লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার ছিল না, তাই কিছু মানুষ এলোমেলো হয়েছেন বা পয়সার কাছে তারা বিক্রি হয়েছেন।
কিন্তু বিধানসভায় ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ব্র্যান্ডেই এবং সাধারণ মানুষের যে উন্নয়ন মানুষ যা পেয়েছে, ব্যক্তিগত বেনিফিশিয়ারি যারা বেনিফিট পেয়েছেন তাদেরকে মূলধন করেই আবারও যেখানে বিজেপি আজকে শক্তিশালী মনে হচ্ছে, আপনি রেজাল্ট বেরোলে দেখবেন সেখানে বিজেপি বলে নাই, সব তৃণমূলের পক্ষেই আছে। বলছি ধর্মকে কেন্দ্র করে বর্তমানে রাজ্য রাজনীতি যেভাবে উত্তর হচ্ছে, সেক্ষেত্রে জেলাও তার আঁচ পড়ছে। এ তো একটা সাংঘাতিক একটা ইস্যু, যেটা ভারতবর্ষে কেন পৃথিবীর কোথাও নাই যে ধর্মকে সামনে রেখে রাজনীতি করার যে প্রয়াস, এই যে একটা ঘৃণ্য প্রয়াস, যখন দেখছি যে পশ্চিমবঙ্গে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে মানে বাগে আনতে পারছে না নির্বাচনী তাদের কৌশলে, তখন একটা কৌশল নিয়েছে যে জাতিদাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্যে নানা ভাষা আমরা ব্যবহার করি, জাতিদাঙ্গা তৈরি হোক, হিন্দু মেরুকরণ হোক, মুসলিম মেরুকরণ হোক, সুবিধা হবে। তো আমরা বলি, আমরা ভারতবর্ষের সংবিধানকে আমরা সম্মান করি, মান্যতা দিই, যে সম্প্রীতির যে বার্তা পশ্চিমবঙ্গ আছে, আজকে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের ঐতিহ্য সারা ভারতবর্ষকে পথ দেখায়। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যাই কিছুই বলুন না কেন বেশি কিছু সুবিধা করতে পারবে না। সেই জন্যে আমরা এর মোকাবিলা করার জন্য আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের কোলাঘাটে প্রথমে আমরা এটা শুরু করলাম। এটা জেলার বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় এটা আমরা প্রচার করার জন্য আমরা বলবো যে রমজান মাসকে সামনে রেখে সম্প্রীতি উৎসব আমরা পালন করব। আমরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সম্প্রীতি উৎসব জায়গায় জায়গায়, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, জেলার বিভিন্ন প্রান্তে আমরা ছড়িয়ে দিতে চাইছি। আপনি বললেন যে 2024 সালে আরও বিশাল আসন নিয়ে 26 ক্ষমতায় আসবে। তো সেক্ষেত্রে আসলে রাজ্যে কি নতুন কোনো শিল্প কলকারখানা এসব নিয়ে কি আপনারা ভাবছেন? দেখুন, শিল্প কলকারখানা বাণিজ্যের বিষয়ে ইতিমধ্যেই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে শিল্পপতিরা আলোচনা করেছেন, তার বেশ কয়েকটা ক্ষেত্রে একটা ফ্রুটফুল রেজাল্ট হয়েছে। আশা করছি আগামী দিনে যখন 26-এ বিপুলভাবে ক্ষমতায় আসবে, প্রায় 250-র মতো সিট নিয়ে আসবেন, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিয়েছেন। আর নেত্রী বলেছেন 2/3, কিন্তু সেখানে অভিষেক ব্যানার্জি বলেছেন 250-এর বেশি। তো নিশ্চিতভাবে নতুন নতুন কলকারখানা শিল্পের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মুক্ত হবে। এবার ব্যক্তিগত কিছু প্রশ্ন করছে আপনার, বলছে আপনার রাজনৈতিক জীবনের পথ চলা কেমন হচ্ছে এখন? আমার রাজনৈতিক জীবনের পথ চলা বলতে যে একদম ছোট অবস্থা থেকেই আমি ইতিহাসের ছাত্র, পরবর্তীকালে আমি শিক্ষাবিজ্ঞান নিয়ে মাস্টার ডিগ্রি করেছি। তো যখন ইতিহাস পড়তাম তখন আমি যে এলাকায় থাকি পাশাপাশি বাড়িগুলো তারা বামপন্থী ছিল, তখন তো আর বিজেপি ছিল না। তো কংগ্রেসের ইতিহাস যখন পড়ার সময়, যেমন ধরুন 1885 থেকে 1905 সাল পর্যন্ত কংগ্রেসের জাতীয় কংগ্রেসের কার্যাবলী 20 বছরের, যখন গান্ধীজির আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, ভারতসার আন্দোলন, যখন নেতাজি এই যে ঘটনা যখন আমরা পড়ি, চিত্তরঞ্জন বসুর কথা যখন পড়ি, তখন জোরে জোরে পড়তাম। যে সিপিএমের লোকজনকে শোনানোর জন্য তখন ক্লাস 10-এ পড়ি আমি, ইতিহাস এইসব সিলেবাস আমাদের ছিল। তো সেই সময় জোরে জোরে পড়তাম যে কংগ্রেস দেশের জন্য কতটা করেছে, সেই বিষয় নিয়ে শোনাতাম। তারপর থেকে আস্তে আস্তে 1998 সালে যখন নতুন দল তৈরি হলো, আমার এলাকাটা ছিল সম্পূর্ণ একদম বামপন্থী অধ্যুষিত। সেখানে ডানপন্থী কখনো জেতার স্বপ্ন দেখতে পারেন। আমার বাবা ছিলেন পেশায় শিক্ষক, ওনাকে গ্রামের মানুষ, কয়েকজন প্রতিবেশী মানুষ, নতুন দল তৃণমূল কংগ্রেস হয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করে আমরা তাতে রাজি হই। বাবা দাঁড়িয়েছিলেন, তখন আমার ভোট উঠেনি 1998 সাল। তাতে দেখলাম আমরা 62টা ভোটে, তখন বুথ কেন্দ্রেই গণনা হতো, 62টা ভোটে তৃণমূল কংগ্রেস জিতল এবং আমরা প্রথম সোনাডি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা দখল করলাম। তারপর থেকে সেই যে পথ চলা শুরু হলো, এখন আমার বুথে আমার দল লিড পায় 500-600 ভোটে আমরা জিতি বুথে। সেই 98 সাল থেকে ট্র্যাডিশন এখনও বোঝাই আছে 2025 সাল পর্যন্ত, আগামী দিনেও থাকবে। তারপর আস্তে আস্তে কলেজে রাজনীতিতে পা দিলাম। কলেজে এসে রাজনীতিতে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার উডুবলে কলেজে পড়ি। আমি ছাত্র সংসদ নির্বাচনে লড়াই করেছি এবং জিতেওছি। তারপর ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করলাম, সেখানে ছাত্র রাজনীতি করতে করতে আমি দেশেই ফিরে এলাম। বাড়ির সবাই মাস্টার, ডাক্তার, বাড়ির সবাই। আমার এই রাজনীতির মমতা বন্দ্যোপাধ্যায় তখন আদর্শে অনুপ্রাণিত হয়ে কলেজ থেকে, স্কুল লাইফ থেকে রাজনীতি রক্তে মিশে যায়। বাবা ভোটে দাঁড়িয়েছিলেন, দেখেছি, জিতেছেন। তারপরে আমি এসে অঞ্চলের যুব সভাপতি হলাম, অঞ্চল থেকে ব্লকের যুব সভাপতি, ব্লকের যুব সভাপতি থেকে মাদারের সভাপতি ব্লকের, এখন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি এবং জেলা পরিষদ দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি প্রায় সর্বাধিক আমার ব্লকে
7,000-এর বেশি ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। এভাবে রাজনৈতিক পথ চলা শুরু। বলছি এই যে পথ চলা করতে গিয়ে আপনাকে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? না, চ্যালেঞ্জ থাকবে। আমি আপনাকে আগেও বলেছি, ডানপন্থী দলের চ্যালেঞ্জ থাকবে না আপনার উত্থানের পিছনে, এটা হতে পারে না, এটা অতি বাস্তবতা। কিন্তু আপনাকে কৌশল এবং সবার সঙ্গে সম্প্রীতি ঐক্য বজায় রেখে কর্মীদের সঙ্গে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। সুতরাং এটাকে চ্যালেঞ্জ হিসেবে ধরলে হবে না। এটাই এভাবেই যে কোনো জীবনের যে কোনো পথের ক্ষেত্রে মসৃণ কিছু হয় না, আপনাকে লড়াই সংগ্রাম করেই আপনাকে জায়গা পেতে হবে। বলছি এই তমলুক সাংগঠনিক জেলায় আপনি তো দায়িত্বে আছেন, সাধারণ সম্পাদক বললেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, দেখছেন যে সব ত্রুটিগুলো ধরা পড়ছে, সেগুলোকে আপনি ব্যক্তিগতভাবে রাজ্য নেতৃত্বকে জানাবেন, জেলা নেতৃত্বের পাশাপাশি? নিশ্চিতভাবে জানানো আমাদের দায়িত্ব বলে মনে করি। যে আমার লক্ষ্য যে নবীন প্রবীণের সংমিশ্রণে আজকে জেলাটাকে একটা ঐক্যবদ্ধ জেলায় রূপান্তরিত করতে না পারলে এটা আমাদের কষ্ট হয়। যখন অন্যান্য জেলায় দল জিতছে, দল ব্যাপকভাবে সংখ্যাগরিষ্ঠ পাচ্ছে, সবাই আবির মাখছে, সেখানে আমরা শাসক দলের নেতৃত্ব কর্মী হয়েও এইখানে আমরা বিরোধী আমাদের জেলায়, এটা এই তকমাটা আমাদের খুব খারাপ লাগে। সেই জায়গা আমাদেরকে মুছে ফেলার জন্যে যেখানে যা বলার দরকার, যা কিছু আমার জানা আছে, নিশ্চিতভাবে দলকে অবগত করব। বলছি তরুণ প্রজন্মের কাছে আপনার কি বার্তা? তরুণ প্রজন্মের কাছে একটাই বার্তা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ এবং ভারতবর্ষের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, বিজেপি যারা আছে, যারা মানুষকে সামাজিক অধিকার নিয়ে বাঁচতে দেয়নি, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে, তাদের প্রলোভনে পা দিয়ে যারা বছরে 2 কোটি চাকরি দেবে বলে দুজনকেও চাকরি দিতে পারেনি। সুতরাং এই ভাঙুতাবাজি এবং এলাকায় সামাজিক দাঙ্গা তৈরি করা যারা দল, সেই দল থেকে নিজের পরিবার নিজেকে বাঁচানোর ক্ষেত্রে, সমাজকে রক্ষা করার ক্ষেত্রে, নিজের মা বোনেদের ইজ্জত রক্ষা করার ক্ষেত্রে এই দলের বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। কারণ যুব সমাজ বিবেকানন্দের আদর্শে বেশিরভাগ যুব সমাজ উদ্দীপ্ত হয়। সেই বিবেকানন্দের ধর্ম আর বিজেপির ধর্ম দুটো সম্পূর্ণ আলাদা, এটাই যুব মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে। আর আপনার পরিচয়? আমার পরিচয় অসীম কুমার মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।